দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি স্ট্রং রুমের সামনে তিনি যেভাবে গেলেন, মমতা ব্যানার্জি কখন আইনসঙ্গত কাজ করেন, কখন ঠিক কথা বলেন, কখন সত্যি কথা বলেন। অতএব এটা বেআইনি কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসন। তাহলে কি সেক্ষেত্রে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের? অবশ্যই নেওয়া উচিত। মমতা ব্যানার্জি তো আইনের বাইরে না, আইনের ঊর্ধ্বে না। এই যে এইভাবে যে তিনি জমায়েত করলেন, তাহলে কি বলা যেতে পারে যে প্রক্ষান্তরে তার এই কাজের ফলে তার দলের আর যারা কর্মীরা রয়েছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যে সমস্ত জায়গা, যে সমস্ত এলাকাগুলো শান্ত ছিল, সেই জায়গাগুলো তো তাহলে তো কর্মীরা তো একই পথ অবলম্বন করবে, তারাও তো গিয়ে ভিড় জমাবে, তারাও তো গিয়ে দখল করবে। হয়তো এরকম নেতা নেত্রীদের অনুসরণ করেই হয়। এই যে মুর্শিদাবাদে হরগোবিন্দ এবং চন্দন দাসকে যে হত্যা করা হলো, তো নেতাদের কথাই করেছে, কিন্তু তাদের এখন যাবজ্জন্য হচ্ছে, নেতারা ক্ষমতা ভোগ করছে। নেতারা সাধারণ লোককে উস্কে দিয়ে মারামারি করান, নিহত করেন, এবং তারা তার থেকে বাঁচার জন্যে যারা ক্ষমতায় আছেন তাদের সাহায্য নেন, ক্ষমতা ভোগ করেন। এটা বন্ধ হওয়া উচিত। কিভাবে সম্ভব এটা বন্ধ হওয়াটা? কিভাবে? যদি পুলিশের সব লোকেরা, প্রশাসনের সব লোকেরা নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে বন্ধ হয়ে যাবে। ওই যে আপনি দেখালেন যে পুলিশ অফিসার বলছে যে আমি আপনাকে গ্রেপ্তার করতে পারি আজকে নির্বাচন দিন, সেরকম যদি সব পুলিশ অফিসার করে, তাহলে কোনো গন্ডবদমাশের ওইসব করার সাহস আমি আরো একটা ছবি দেখাবো। একজন মানুষ সে নিয়ম ভঙ্গ করেছে বলে তাকে একবারে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটা একটু দেখাবো। এই যে স্যার, এই ছবিটার কথা বলছিলাম। এই যে রাজ্য পুলিশও আছে, সেন্ট্রাল ফোর্সও আছে, নিয়ম ভঙ্গ করেছে বলে তাকে একেবারে 4 জন মিলে চ্যাংদোলা করে নিয়ে চলে যাচ্ছে। আমি বলবো যে কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে আইন অনুসারে তাকে কোর্টে পাঠানো উচিত, তাতে তার সাজা হয়। এবং আমরা কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি দেখেছি, যদিও খুব কম জায়গায়। যেমন আমরা বালিতে ডন বস্কো স্কুলের সামনে আমরা দেখেছি যে সেখানে এমনভাবে রাতের বেলা দৌড়াদৌড়ি হুলস্থুল একটা পরিবেশের সৃষ্টি হলো। পরের দিন বোমা উদ্ধার হলো ভাঙড়ে। তাহলে কি মনে হয় যে মানে এই বোমাগুলো তাহলে কি আগে থেকেই মজুত করে রাখা হয়েছিল? বোমা করে মজুত রাখা হয়েছিল না, এখনো অনেক মজুদ আছে, অনেক গুলি বন্দুকও আছে, কিন্তু পুলিশের লোকেরা, কেন্দ্র বাহিনীর লোকেরা যেহেতু কাজ করেছে, সেগুলোর সদ্ব্যবহার তারা করতে পারেনি। তাদের ভাষায় সদ্ব্যবহার, আমি সত্যি সেটাকে অপরাধ বলে মনে করি। কিন্তু তবুও হয়েছে যে আমি যেখানে ভোটার দমকল কেন্দ্রে, রায়পুরে ভোজালিতে 2 জন জখম হয়েছেন, একজনকে মেডিকেল কলেজে আনতে হয়েছে গুরুতর জখম। বীরভূমের খয়রাশোলে ঝামেলা হয়েছে। ভোটের পরবর্তীকালে আপনারা পঞ্চশহরে দেখছেন, তারপরে বেহালাতে দেখেছেন, পটাশপুরে দেখেছেন। হিংসা একদম হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু আগের বছরগুলোর তুলনায় যেহেতু অনেক কম, সেই জন্য লোকে বলছে যে ভালোভাবে ভোট হয়েছে। কিন্তু ভোটের রিগিংও হয়েছে, হিংসাও হয়েছে, একদম সম্পূর্ণরূপে সুষ্ঠু অবাধ নির্বাচন এবারও হয়নি। তাহলে আপনি বলতে চাইছেন যে ছাপ্পা কি তাহলে এবারও পড়েছে? আপনার কি ধারণা? আরে তো যদি না পড়তো তাহলে রিপোল হচ্ছে কেন? আমার বলার অপেক্ষা রাখে না। যদি সেরকম না হয়েছে তাহলে যেখানে বোতাম টিপলে সেখানে টেপ লাগানো আছে কেন? চ্যানেলে দেখা হয়েছে, আমাকে বলতে হবে না, টিভি চ্যানেলগুলো অলরেডি সেগুলো বলে দিয়েছে, খবরের কাগজগুলোতে লিখে দিয়েছে। আমি আপনাকে আরও একটা ছবি বলি, এটা আমার স্পেশাল স্টোরি ছিল। যে আমি একটি বুথে যাই এবং সেখানে দেখেছি একটি মানুষ ভোট দিতে পারছে না। যখন চেক করা হলো তখন বলছে যে সে ক্ষেত মজুর, তার ইভিএমে ভোট দেওয়ার কথা, সে কোথাও অ্যাপ্লাই করেনি ব্যালটের জন্য, কিন্তু তার ভোটটা বলছে ব্যালটে চলে গেছে। এইরকম ব্যালটটা পোস্টাল ব্যালট না হলে তার ব্যালটে কি করে যাবে? হ্যাঁ, তার ভোটটা বলছে পোস্টাল ব্যালট, সে কোনো অ্যাপ্লাই করেনি। না, ইলেকশন ডিউটিতে পড়েনি, তাহলে ওর হ্যাঁ, সে হচ্ছে দিনমজুর। বিএলও নিজে বলছেন যে এ তো দিনমজুর, একে আমি চিনি, এর কি করে পোস্টাল ব্যালটে যেতে পারে? বিএলও নিজে জানেন না, যিনি ক্ষেতমজুর তিনি জানেন না, ভোটটা দিতে পারলেন না। তাহলে কি এটা কি তাহলে কোনো নতুন পদ্ধতি এবারে? আপনি যে কথা বলছেন সেটার উত্তর সেখানে প্রিজাইডিং অফিসার দিতে পারবে না, দিতে পারেনি, কেউ দিতে পারেনি। তাহলে একমাত্র রিটার্নিং অফিসার বলতে পারবেন। যদি সিওর কাছে খবর থাকে তাহলে তিনি দিতে পারবেন। রিটার্নিং অফিসার এটা অবশ্যই বলা উচিত। তো তাকে শেষ পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়েছে? তাকে শেষ পর্যন্ত ভোটটা দিতে দেওয়া হয়নি, এবং এই মানে আমরা নিজেরা ভীষণ অবাক হয়ে যাই। তার তালিকায় নাম ছিল, তার কাছে তালিকায় নাম ছিল, তার নাম চেক করে ভেতরে বিএলও ঢুকিয়েছে এবং বিএলও বলছে যে
তিনি যতজনের এসআইআর করেছিলেন, এসআইআর এ তিনি কাজ করেছিলেন, তার মধ্যে একমাত্র 3 জন যারা হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তার মধ্যে এই যে ব্যক্তি জুবের শেখ, তার নামটাও কিন্তু পড়ে না। তাহলে কি এটা তাহলে কি অভিনব কোনো পদ্ধতি? যদি এটা সত্যি হয় তাহলে তো এর না ভেতরে না, কোনো, কিন্তু এটা কে করেছে সেটা জানতে হবে, তাহলে বোঝা যাবে যে কেন। তাহলে যদি এটা সত্যি হয় স্যার, না, এটা আপনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে এটা দেখতে হবে যে কোনো একটা ষড়যন্ত্রের ফল, না কোনো ভুল, কোনো কাকে কাকে পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে যিনি নোট করছেন, যদি ভুল করে নোট করেন এটা হতে পারে। আবার ইনাকে কোনো রাজনৈতিক দল চান না যে ইনি ভোট দেন, মানে তাকে দেবে না, তো তাহলে তার ষড়যন্ত্র করেও হতে পারে, কোনটা না জেনে বলা যাবে না। একেবারেই। স্যার আরও একটা বিষয় বলুন যে এই রকম একটা সময় যখন আমরা দেখলাম যে বারবার বিভিন্ন ভোটে 7 দফা 8 দফা ছাড়া নাকি ভোট হয় না, বাংলার নাকি এতটাই অশান্ত পরিবেশ যে বাংলায় এত কম দিনে ভোট করা যায় না, সেটাও তো করে দেখিয়ে দিল নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স তো দেখিয়ে দিল। দেখুন, অনেক দফা, এক দফার মধ্যে কতগুলো সুবিধা অসুবিধা আছে। আপনি 2টো দফাতে ভোট করলেন, যত বাহিনী আনতে হলো, যদি আপনি 7 দফা 8 দফায় করেন এত বাহিনী আনতে হয় না, এর আগে কখনো আনা হয়নি, এটা একটা। আবার একটা হচ্ছে, যত ধরুন আপনি কুচবিহারে ভোট করলেন, সেখানে গুন্ডা মাদ্রাসা কাজ করার পর আবার চলে আসলাম মুর্শিদাবাদে কাজ করতে। একাধিক দফায় ভোট হলে একই গুন্ডা মাদ্রাসা একাধিক জায়গায় কাজ করতে পারে, একই কেন্দ্র বাহিনী যেমন একাধিক জায়গায় কাজ করতে পারে, সেরকম অত সুবিধা অসুবিধা দুই আছে। তাহলে কি এই যে কম দফায় ভোট হলে পরে, তাহলে কি বা এই যে আপনি যাদেরকে বলছেন যারা অশান্তি ছড়ায়, এই সমস্ত ব্যক্তিরা আসলে সময় পাচ্ছে না অন্য জায়গায় যাওয়ার, যে অশান্তি করার, এক দফায় যদি আপনি ভোট করেন তাহলে গুন্ডা বদমাশদের এক জায়গাতেই অশান্তি করে সন্তুষ্ট থাকতে হবে, সে 7টা জায়গায় অশান্তি করতে যেতে পারবে না। আপনার নিজের একটা অভিজ্ঞতা জানতে চাইবো কোনো ভোটের দিনে। দেখুন, আমি তখন শিলিগুড়িতে ছিলাম, এরকম বিধানসভার ভোট, তো ওখানেও তো গুন্ডা বদমাশ থাকে, তো একজন গুন্ডা এসে, আমি খবর পেলাম যে ওই বুথের কাছে এসে দাঁড়াচ্ছে। এবারও যেটা আপনি দেখেছেন, ভবানীপুরেও দেখেছেন, যে লোকরা ওনাকে দেখলেই ভয় পেয়ে আসবে না কেউ কেউ লোক ভোট দিতে। তো তখন আমি খবর পেলাম, আমি তাকে গিয়ে বললাম যে আপনি, আপনার ভোটার কার্ড আছে, আপনি ভোট দেবেন? তো বলছে দেবো, একটু পরে দেবো। আমি বললাম তো পরে দেবো, তাহলে বাড়ি যান। তো সে তো বাড়ি যেতে চায় না। আমি বললাম যে তাহলে কিন্তু প্রিজেন্ট ম্যানে উঠবে। তখন শ্বশুর করে গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পড়ল। তো তারপরে ওখানে কিন্তু অভিযোগ হয়নি। যে আপনি যখনই নিরপেক্ষভাবে কাজ করবেন, যে তুমি গুন্ডা আছো, তুমি যদি ভোট দিতে চাও লাইনে দাঁড়াও, নাহলে বাড়িতে যাও, এখানে দাঁড়ানো যাবে না, 140 ধারা আছে তখন। তুমি যদি দাঁড়াও তাহলে তোমাকে হাজতে যেতে হচ্ছে। ও হাজতে তো যেতে চাইবে না, আমি বললাম। যখন মর্গে যাওয়ার প্রশ্ন উঠবে যাবে না, হাজতে যাওয়ার প্রশ্ন উঠবে যাবে না। যখন আপনি এই দুটোর কোনো ভয়